প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, বাংলাদেশের কর্পোরেট ফাইন্যান্সে বড় পরিবর্তন আসতে পারে। এখন থেকে একটি কোম্পানি সর্বোচ্চ 1000 কোটি টাকা পর্যন্ত ব্যাংক ঋণ নিতে পারবে। এর বেশি অর্থ দরকার হলে আসলে বন্ড ইস্যু করতে হবে। এই ধরনের কিছু নিয়ম বা পরামর্শ বা রিকমেন্ডেশনস একটি কমিটি করেছে, টাস্ক ফোর্স একটি হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে। সো তারা এই ধরনের আসলে বিভিন্ন পরামর্শ দিয়েছে এবং সেটা নিয়ে আসলে আলোচনা চলছে। এবং আমরা জানি যে একটি রিপোর্ট পাবলিশ হয়েছে আজকের পত্রিকায়, যেখানে গতকাল গভর্নর এবং অর্থ উপদেষ্টা, বিসেক, তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। তো এসব বিষয় নিয়ে আসলে আরও কি ডিটেল আছে আমরা কথা বলবো। রিপোর্টটি যে রিপোর্টার কভার করেছেন টিভিএস এর স্টাফ করেসপন্ডেন্ট আহসান হাবিব তুহিন। সো তুহিনের সঙ্গে দর্শক আমরা আলোচনা করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তুহিন, স্বাগতম আপনাকে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। এই যে আসলে এই রিপোর্টের মূল খবরটা কি? এই রিপোর্টের মূল খবর হচ্ছে বাংলাদেশের যে বন্ড মার্কেট, এটা এখনো অনেক পিছিয়ে। এটাকে ডেভেলপ করা, সারা ওয়ার্ল্ডে যে ইকোনমি যেভাবে চলছে সেই অনুযায়ী নিয়ে যাওয়া। গভর্নর সাহেব গতকালকের মিটিংয়ে, মানে সেমিনার ছিল এটা, ওইখানে উনি একটা তথ্য শেয়ার করেছেন যে গ্লোবালি $130 ট্রিলিয়ন বন্ড ইস্যু হয়েছে, যেটা হচ্ছে গিয়ে টোটাল মানি মার্কেটের যে সাপ্লাই, মানে ইনভেস্টমেন্ট, 1 নম্বর পজিশনে তারা। এরপরে হচ্ছে ক্যাপিটাল মার্কেট, 3 নম্বর পজিশন হচ্ছে গিয়ে ব্যাংক ফাইন্যান্স। কিন্তু বাংলাদেশে উনি বলছেন ঠিক এটা উল্টাটা হয়। বাংলাদেশে 1 নম্বর থাকে ব্যাংক ফাইন্যান্স, 2 নম্বর এরপর হচ্ছে অন্যগুলা। তো এই অবস্থাটাকে চেঞ্জ করার জন্য বন্ড মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা নিয়ে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের নীতি নির্ধারণীরা কালকে সেমিনার করেছিলেন। রাইট। তো এখানে যে বিষয়টা এসেছে একটা পয়েন্টস স্পেসিফিক, যে কোনো কোম্পানি বা ব্যবসায়ী 1000 কোটি টাকার একটা ঋণ সীমার কথা তারা বলেছে। তো আসলে এই বিষয়টা বর্তমানে কেমন আছে, কি আছে? বিএসসিসি এবং বাংলাদেশ ব্যাংক দুইজনই জয়েন্টলি একটা টাস্ক ফোর্স করেছে। এটা বাংলাদেশিতে সেই প্রথম এরকম একটা হয়েছে, শুধুমাত্র বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য। কারণ আমাদের এখানে ব্যাংক ফাইন্যান্সে হচ্ছে এখন একটা লিমিট আছে যে একজন গ্রাহক সর্বোচ্চ 25% একটা ব্যাংকের ক্যাপিটাল ঋণটা নিতে পারে, কিন্তু বাস্তবে ওই প্র্যাকটিসটা আসলে ফলো করা হয় না। এক এক ব্যবসায়ী দেখা যাচ্ছে যে অনেক ঋণ নিয়েছেন 1000 কোটি টাকার। অনেকগুলো কোম্পানি থাকে। এই আবার ঋণটা নেওয়া অনেক সহজ এবং নামমাত্র হচ্ছে গিয়ে মর্টগেজ দিয়ে ঋণগুলো নিয়ে নিতে পারেন। তো এই ধরনের প্র্যাকটিসের কারণে আমাদের দেশে এনপিএলটা একদম হাই হয়ে আছে। তো এটার থেকে বের হয়ে আসার জন্য একটা ক্যাপ দিয়ে দেওয়ার একটা চিন্তা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং বর্তমান গভর্নর যিনি এবং বিসেক চেয়ারম্যান দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে যদি কোনো একটা সিঙ্গেল এন্টিটি ব্যাংক লোনের জন্য আসে, তো তাকে সর্বোচ্চ 1000 কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য শুধুমাত্র তাকে লোন দেওয়া যাবে। এর বেশি যদি সে ইনভেস্টমেন্ট করতে চায় লোন নিয়ে, তাহলে তাকে বন্ডে আসতে হবে। কারণ বন্ড হচ্ছে কি, যারা ইনভেস্ট করবেন তাদের জন্য মোর সিকিউর একটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, যদি এই যে দর্শকদের জন্য বলি যে বন্ড নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, বন্ড মার্কেট এটা ডেভেলপ করা দরকার, আমাদের দেশে নাই, পৃথিবীর অনেক দেশে আছে। তো এই আসলে বন্ড জিনিসটা কি দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে? বন্ড হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, মানে ডেট ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে লোনের থেকেও অনেক সিকিউর। মানে এখানে ইনভেস্টররা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতে পারে, একটা টার্ম থাকে 10 বছর 20 বছর। হ্যাঁ, এবং ইন্টারেস্ট রেট কিংবা প্রফিট, ইসলামী ব্যাংকগুলোর জন্য প্রফিট থাকে, এটার একটা প্রি ডিটারমাইন্ড রেট থাকে। তো এবং ইনভেস্টর এটা ফিক্সড ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে এখানে ইনভেস্ট করতে পারে, একটা নির্দিষ্ট টাইম পরে উনি ইন্টারেস্ট তো পাবেনই, সাথে মূল টাকাটাও পেয়ে যাবেন। এবং এখানে শুধু হচ্ছে যে নিবেন এবং যে ইনভেস্ট করবেন তার মধ্যেই থাকে না, কারণ বন্ডে একটা ট্রাস্টি থাকে, কাস্টোডিয়ান থাকে, তারপরে অ্যারেঞ্জার থাকে এবং 2টা রেগুলেটর থাকে। এবং মোর সিকিউর যে টাকাটা সে ব্যাক পাবে। যেমন ওই প্রোগ্রামে মাসুর আরফিন ছিলেন সিটি ব্যাংকে, উনি ব্যাকসিনকো সুকুকে ইনভেস্ট করেছেন।
যেহেতু বেক্সিমকো কোম্পানি এখন কোলাপস করেছে, যারা লোন দিয়েছে তারা লোন ফেরত পাচ্ছেন না, ব্যাংকগুলো ফেরত পাচ্ছে না, কিন্তু যারা সুকুকে ইনভেস্ট করেছে তারা টাকা ফেরত পাচ্ছে। কারণ কি, সুকুকে হচ্ছে গিয়ে ট্রাস্টি আইসিবি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সে হচ্ছে গিয়ে এই টাকা ফেরত দেওয়ার জন্য আইনত তার একটা বাধ্যবাধকতা আছে এবং সেই টাকা যেভাবে হোক ফেরত দিচ্ছে। এখানেই পার্থক্য বন্ডের সাথে অন্য ইনস্ট্রুমেন্ট। একটা তো নির্দিষ্ট একটা ইন্টারেস্ট আছেই বা প্রফিট সে পাচ্ছে, সেটা হচ্ছে একটা পিরিয়ডিক্যাল, এটা হতে পারে যে মাসে বা 3 মাসে 6 মাসে বা বছরে, এবং এটার যে টার্ম আছে সে 10 বছর বা 20 বছর, তারপরে সে তার আসল পরিমাণটা সহ সে ফেরত পাবে। ওকে, বন্ড আমরা দর্শক আমরা সহজভাবে একটু বন্ড আসলে কি জিনিস আপনার রিপোর্টার তুহিন সেটা কিন্তু একটু এক্সপ্লেইন করলো। আচ্ছা, সরকার এই যে কেন ব্যবসাগুলোকে বন্ড বাজারে যেতে উৎসাহিত করছে বা এই যে চায় বাংলাদেশ, এই টাস্ক ফোর্স বাংলাদেশ ব্যাংক বা বিসেক কেন আসলে বন্ডে আসতে বলছে কর্পোরেটকে বা যারা লোন গ্রাহক তাদেরকে কেন আসলে আসতে বলছে? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ব্যাংক আসলে লং টার্ম ইনভেস্টের জন্য যে ব্যাংকিং সিস্টেম এটা আসলে মানে ফিট না। কারণ ব্যাংক হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট নেয়, সর্বোচ্চ 1 বছর মেয়াদ হইতে পারে, বেশিরভাগই হচ্ছে যে আপনার 3 মাস মেয়াদি ডিপোজিট, এফডিআরও যারা করে এটা 3 মাস পর পর রিনিউ হয়, এবং এই ডিপোজিট নিয়ে সে 5 বছর 10 বছরের জন্য সে লোন দিচ্ছে, অনেক সময় তো 20 বছরেও লোন ফেরত পায় না। জি, তো এখানে একটা অ্যাসেট লায়াবিলিটিস একটা মিসম্যাচ তৈরি হয়, যেটা এখন ব্যাংকগুলো সাফার করছে। 12টা থেকে মানে শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্মে এসে লোন দিচ্ছে। জি, এবং এই লোনগুলো যখন ডিফল্ট হয়ে যায় তখন সে ডিপোজিটের টাকা ফেরত দিতে পারে না। আর কর্পোরেট গুলোকে এখন এই জন্য বলছে যে ব্যাংক এখন এইভাবে এই মডেলে বাংলাদেশ ব্যাংক আর সাপোর্ট দিবেন না, তাদেরকে লং টার্ম প্ল্যানিং এর জন্য বন্ডের দিকে আসতে হবে। শুধুমাত্র কোম্পানিগুলা ওয়ার্কিং ক্যাপিটাল যেটা শর্ট টার্ম হয় ওইটার জন্য এলাও হবে, কিন্তু সেই জন্য ইনভেস্টমেন্টের জন্য যদি আসতে চায়, যেমন বিদ্যুৎ কোম্পানি হোক কিংবা বড় প্রজেক্ট নেক, তাকে বন্ডে আসতে হবে। কিন্তু ধরেন যে আমাদের দেশের এই যে বন্ডে এক ধরনের সুবিধা আছে, যেটা আপনি বললেন যে বন্ডে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হার থাকে, এটা জানে ব্যাংকের মতো তো একটা ফ্ল্যাকচুয়েট করে না, তো তারপরে হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ডের পরে টাকাটা ফেরত দিতে হবে। কেউ কোনো কর্পোরেট যদি 10 বছরের জন্য একটা বন্ড ইস্যু করে, সে জানে যে 10 বছর পরে তার আসলটা দিতে হবে, তা এর মধ্যে যেটা সে ইন্টারেস্ট হিসেবে যেটা দেওয়ার কথা সেগুলো বন্ড হোল্ডারদের দিয়ে দিবে। তো এখানে আসলে ধরেন যে আমাদের দেশে যেটা আমরা দেখি যে বাংলাদেশের এই যে অনেক আমরা তো দেখেছি বাংলাদেশে কর্পোরেট সেক্টর ডেভেলপ করেছে, অনেক বিজনেস গ্রুপ কিন্তু 1টা 2টা ফ্যাক্টরি ইউনিট ছিল, সেখান থেকে তারা 40টা 50টা ইউনিট করেছে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান তারা করেছে, সরকারের এক্সচেকারে প্রচুর ট্যাক্স ভ্যাট তারা দিয়ে থাকে। কিন্তু তারপরও বাংলাদেশ আমরা দেখেছি যে এই যে বড় ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যাংক ঋণটাই বেশি নিতে পছন্দ করে দেন বন্ড। এটা আসলে কি কারণ? এটার মূল কারণ হচ্ছে বন্ড ইস্যু করাটা এত ইজি না, এটাতে একটা প্রসেস আছে এবং লেন্দি প্রসেস বলে যেটাকে। তাকে এসিসির কাছে যেতে হয়, এসিসির কাছে যাওয়ার আগে তাকে অ্যারেঞ্জারের সাথে যে ইস্যু করবে, ইস্যু ম্যানেজার একজন থাকে, তার সাথে চুক্তি করতে হয়, ট্রাস্টি থাকে তাদের সাথে করতে, কাস্টোডিয়ান থাকে এবং ক্রেডিট রেটিং কোম্পানি থাকে, সব কাজ অনেক ধরনের ডিসক্লোজার তাকে দিতে হয়, যেই কারণে তার একটা বন্ড ইস্যু করতে গেলে 6 থেকে 8 মাসের মতো টাইম লেগে যায়। এই কারণে আর সেই তুলনায় একটা কোম্পানি যদি ব্যাংকে যায় সর্বোচ্চ 3 মাসের মধ্যে সে টাকাটা পেয়ে যায়, এবং কি ভালো গ্রাহক হলে 1 মাসের মধ্যেই হয়ে যায়। এই কারণে ওই সেমিনারে যারা প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার ছিলেন, যেমন সিটি গ্রুপ ছিল, রেনাটা ছিল, তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছে যে রেনাটার একটা বন্ড ইস্যু করতে তার 8 মাস সময় লেগেছে, ততক্ষণে মার্কেট ফ্লাকচুয়েট হয়ে গেছে বন্ড রেটের কারণে। তো তারা বলছে যে এই যে সময়টা এটা যদি কমিয়ে আনা যায় তো অবশ্যই কর্পোরেট সেক্টর বন্ডের দিকে যাবে, যেহেতু এটা মোর সিকিউর না। আর এবং ব্যাংক ঋণে তো আপনি ধরেন যে কোনো ব্যাংকের এক্সিস্টিং কাস্টমার, সেই যে নাম বললেন রেনেটার, তার 6 মাস লাগছে একটা বন্ডের টোটাল প্রসেস অ্যাপ্রুভাল এগুলো নিতে। তো রেনেটার তো একটা পুরনো কোম্পানি, তার এক্সিস্টিং ব্যাংক আছে, তো সে যদি ব্যাংকে লোন চায় এটা তো 1 দিন 2 দিনেই কাজটা হতে পারে। তো সেখানে তো আসলে যখন কর্পোরেট সেক্টর লোনের জন্য যায় তার আসলে এমার্জেন্সি নিডের জন্যই যায়, যে তার এটা দরকার,
3 দিন 3 সপ্তাহের মধ্যে, তো যেটা আসলে 7, 8, 10 মাস লাগলে তাদের জন্য অসুবিধা, যে কারণে তারা ব্যাংকে যায়, সেটাই তো বলছেন। বাট ব্যাংকে তো কিছু ঝুঁকিও আছে, আপনি ইন্টারেস্ট রেটটাও তো বেড়ে যেতে পারে। আমরা দেখেছি যে যখন 9% ক্যাপে ছিল, তো এই ক্যাপটা যখন তুলে দিল, তো এরপরে তো আমরা দেখলাম যে এটা 14, 15, 16%-এও গেল। তো এটা তো গ্রাহকের জন্য এক ধরনের ঝুঁকি, কিন্তু বন্ডে তো একটা ফিক্স থাকে, জি। এটা তো আপ ডাউন করবে না। যেমন রেনাটার উদাহরণটাই দেই, উনি যেটা বলছেন যে কেন উনি বন্ডে আসলেন, রেনাটার সিএফও সাহেব ছিলেন এখানে, তার লোনটা আসলে দরকার প্রায় 5 থেকে 10 বছর মেয়াদে। হ্যাঁ, এই মেয়াদে যদি ব্যাংক থেকে লোন নেয়, যেমন যে রিসেন্ট এই 3 মাস 5 মাসে ব্যাংকের ইন্টারেস্ট অনেক ফ্লাকচুয়েট করেছে। রেনাটার অনেক লোন ছিল এবং ইন্টারেস্টগুলো সব 14 থেকে 15%-এর কাছাকাছি, যেই কারণে তার ফাইন্যান্স কস্টটা অনেক বেড়ে গিয়েছে। এই কারণে সে লং টার্ম একটা ফিক্সড ইনকামের বন্ড ইস্যু করে, যেটা সর্বোচ্চ 9 থেকে 11%, এই বন্ড থেকে টাকা নিয়ে সে ওই লোনটা পরিশোধ করে দিবে, যাতে তার ফিনান্স কষ্টও কমে আসবে এবং বিজনেস ম্যানেজমেন্টটাও অনেক স্ট্রং হবে। এটা ছিল তার উদ্দেশ্য। এবং অনেক কর্পোরেট প্রতিষ্ঠান যারা বন্ড ইস্যু করেন, খুব অল্প কর্পোরেট প্রতিষ্ঠান করে, তাদের এই উদ্দেশ্যটা এরকম থাকে যে বন্ডটা নিয়ে ওই যে ব্যাংকে যেহেতু ফ্লাকচুয়েট করে ইনফ্লেশন, ওইটা যাতে পরিশোধ করে একটা গুড ম্যানেজমেন্টে নিয়ে আসা। আচ্ছা, এই যে হ্যাঁ আমরা আলোচনা করছি কর্পোরেট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ ব্যাংক কি চায়, ব্যাংকগুলোর অবস্থা, কিন্তু আসলে সাধারণ মানুষ বা সাধারণ বিনিয়োগকারী যারা, তাদের জন্য আসলে কি আছে বন্ডে? কি তারা বিনিয়োগ করতে পারে? করলে কিভাবে, কি আসলে তাদের জন্য কি আছে? অনেকেই সেটা জানতে চাইবে। আমাদের দেশে অনেক ধরনের ফান্ড আছে, পেনশন ফান্ড, তারপরে গ্র্যাচুইটি ফান্ড, এবং ইনভেস্টরদেরও সেভিং আছে, যারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন। তারা এর বাইরে যারা ইনভেস্টর আছেন, তাদের কাছে তারা ইনভেস্ট করতে চান। শেয়ার মার্কেট আসলে শেয়ার মার্কেট মাত্র একটা প্রোডাক্ট, ইকুইটি, এর বাইরে তেমন কিছু নাই। কারণ কর্পোরেট বন্ড অল্প, আর গভর্নমেন্ট ট্রেজারি বন্ড আছে, কিন্তু সেটা অনেকে আগ্রহী না, কারণ এটা অনেক জটিল প্রসেস। তো এই ধরনের বন্ড যদি আসে, তাহলে ইনভেস্টমেন্টের যে রিস্ক, এই রিস্ক ম্যানেজমেন্টটা অনেক ইজি হবে, কারণ সে ইকুইটি যেতে পারবে, আবার ফিক্সড ইনকামের একটা ইনস্ট্রুমেন্টও পেল, যেটা তাকে ইয়ারলি 11 থেকে 12% একটা রিটার্ন দিতে পারবে, যেটা ফিক্সড, এবং একটা টেনিয়র শেষে সে মূল আসল টাকাটাও চলে আসবে, মোটামুটি রিস্ক ফ্রি। সেই রিস্কের ম্যানেজমেন্টটা তার জন্য ইজি হয়ে আসবে। বন্ড কি যে সেকেন্ডারি মার্কেটে ট্রেড হয়? জি, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে ডেট ম্যানেজমেন্ট নামে একটা প্ল্যাটফর্ম আছে, ডেট প্ল্যাটফর্ম, এখানে বন্ডের লেনদেন সেকেন্ডারি মার্কেটে হয়। আচ্ছা, তো এই যে সামনে যদি আসে, ধরেন যে আপনার এই যে মেট্রো রেল বা পদ্মা ব্রিজ, যে বড় বড় প্রজেক্টগুলো করা হয়েছে, যেগুলো অলরেডি অপারেশনে আছে, তারা আর্ন করছে, এগুলোকে কি সিকিউরিটাইজ করে আপনার বন্ড মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে কি এই ধরনের নেওয়ার কোনো সম্ভব, বা এগুলো নিয়ে কি ভাবছে রেগুলেটররা, সরকার? একটা হিন্ট দিয়েছেন যে ওদেরকে যদি বন্ড ইস্যু করে, যেমন পদ্মা সেতু, এটা একটা যে লিমিটেড কোম্পানি করে সে যদি একটা বন্ড ইস্যু করে, বড় একটা বন্ড, তার অনেক ফরেন লোন আছে, যে মূলত পদ্মা সেতু ফরেন লোন দিয়ে হয়েছে, সরকারের পার্ট ছিল অল্প একটু। এই ফরেন লোন বেশি হওয়ার কারণে ডলার রেট যেহেতু ফ্লাকচুয়েট করেছে, তাকে বেশি দামে ডলার কিনে ওই লোনগুলো পরিশোধ করতে হচ্ছে। এখন সে যদি একটা বড় বন্ড ইস্যু করে, ওই লোনটা যদি একবার শোধ করে, এবং যেহেতু পদ্মা সেতু একটা নিজস্ব ইনকাম আছে, এই ইনকাম দিয়ে সে ইন্টারেস্ট রেট পে করে, তাহলে এই যে একটা মিসম্যাচ হয়ে আছে এখানে, এই ম্যানেজমেন্টটা হচ্ছে কি আরো সুবিধা হবে। ওকে তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের আসলে বন্ড মার্কেটের পরিস্থিতি এবং একটি টাস্ক ফোর্স যে করা হয়েছে, তাদের সুপারিশের ভিত্তিতে গতকাল যেটা অর্থ উপদেষ্টা এবং গভর্নর এ বিষয়ে কথা বলেছেন, এবং তারা আসলে কি করতে চান বাংলাদেশের বন্ড মার্কেট নিয়ে, সেগুলো নিয়ে কিছু কিন্তু আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এগুলো সামনে হয়তো ফর্মালাইজ হবে, সিদ্ধান্ত আকারে আসবে এবং সেগুলোর বাস্তবায়ন হবে। আমরা যে আলোচনা থেকে বুঝলাম যে আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য বন্ড মার্কেটটা খুবই দরকার। আদারওয়াইজ এই যে ব্যাংকের উপরে যে অতি নির্ভরশীলতা, অনেকে কিন্তু বিশেষজ্ঞরা বলে থাকেন যে বাংলাদেশে আসলে বন্ড মার্কেটটা থাকলে এই যে ব্যাংকের কিন্তু এত বেশি এনপিএল হতো না, ব্যাংকের উপরে এত নির্ভরশীলতা বাড়তো না। অনেকে হচ্ছে যে ব্যাংক লোনটা সহজে পায় এবং সে আসলে একটা ইনফ্লেটেড প্রাইসে
অতি মূল্যে কিন্তু তার যে আসলে জমিটা 1 কোটি টাকা দাম সেটা 10 কোটি দেখিয়ে 8 কোটি টাকা 7 কোটি টাকা লোন নিয়ে নেওয়া, এবং যে টেন্ডেন্সিটা হয় যে আসলে সে আর লোনটা ফেরত দেয় না যেহেতু তার মর্টগেজের মূল্যটা অনেক কম, এবং অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ সেটাও আমরা জানতে পারলাম যে আসলে সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট বা 3 মান্থসের এফডিআর এর ডিপোজিট সেটা যদি 5, 10, 20 বছরের জন্য কোনো লোন গ্রাহকের কাছে থাকে, তো ওই ব্যাংক শুধু ঝুঁকিতে না, এটা আসলে কিন্তু যারা ডিপোজিটার তারাও একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। সো এই সমস্ত কারণেই আসলে বন্ড মার্কেটটা বাংলাদেশে অতি দ্রুত এটা একটা আসলে এটার একটা উন্নয়ন দরকার বা এটার একটা প্র্যাকটিক্যাল একটা শেপ দরকার। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।